জানাচ্ছি। ধন্যবাদ। এমনি ভাই, শুরুতে এল ক্লাসিকোটা নিয়ে একটু কথা বলতে চাই। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ, সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ। অ্যাট দ্য সেম টাইম মৌসুমের যেহেতু শেষ, এল ক্লাসিকো ট্রফি ডিসাইডিং কিছু ফ্যাক্টরও ছিল সেখানে। বাট বার্সেলোনাকে মনে হলো যে অনেক ডোমিনেটিং একটা উইন তারা পেয়েছে। রিয়াল মাদ্রিদের পুরো থ্রু আউট দ্য সিজন আমরা কিছুটা দুরবস্থা দেখেছি। ওভারঅল ম্যাচটা নিয়ে শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, এরপর দুটো দল নিয়ে আলোচনা করা যাবে। ধন্যবাদ। এল ক্লাসিকো যেটা হয় যে আমি যতগুলো এল ক্লাসিকো দেখেছি, যেটা হয় যে শুরুতে যে আসলে যারা গোল দিয়ে দেবে, আর্লি গোলগুলি হয়ে গেলে ওই দলটা আসলে ম্যাচটাকে ডমিনেট করে এবং কন্ট্রোল করে ফেলে। যখন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর যখন ডিবেট ছিল, রাইভাল ছিল, তখনও যদি আপনি দেখেন, বার্সেলোনা অনেক বল পজিশন রাখতো, বাট আর্লি গোল হয়তো রিয়াল মাদ্রিদ দিয়ে দিয়েছে। এন্ড অফ দ্য ম্যাচ রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতেছে। এরকম অনেক ম্যাচ হিস্ট্রিতে ছিল। এবং এই ম্যাচটাও যদি দেখেন, যেটা হয়েছে যে বার্সেলোনার আসলে খেলা প্যাটার্নটাই ছিল যে তারা হাই প্রেসিং করবে এবং কুইক তারা গোলগুলি আদায় করবে, সেটাই তারা করে ম্যাচটা পুরোটা কন্ট্রোল করেছে। এবং যেটা হয় যে আমরা একটা সিজনে যখন একদম শেষের দিকে গিয়ে আসলে আপনি যখন শিরোপা একদম হাতছাড়া করে ফেলেন, তখন আসলে দলের ভিতরে কিন্তু আসলে ওই মনোভাবটা থাকে না আসলে ম্যাচ কীভাবে আপনাকে ওইটাকে কন্ট্রোল করবেন। যেটা রিয়াল মাদ্রিদে খেলা একদম স্পষ্ট বোঝা গিয়েছে। এবং টিম ফরমেশনে যদি সেগুলো নিয়ে হয়তো আমি পরে আলোচনা করব, বাট আপনি যদি ওভারঅল খেলাটা দেখেন, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে বার্সেলোনা ম্যাচটা এসেছিল জিততে, এবং তারা কিন্তু জেতার জন্য যা যা করা দরকার সেগুলি সবটাই করেছে। এবং তাদের ইম্পর্টেন্ট প্লেয়ার রাফিনা কিন্তু পরে নেমেছে। রাফিনা কিন্তু হোল্ড অফ দ্য সিজন কিন্তু টপ পারফর্মার। লামিন ইয়ামাল ছাড়াই কিন্তু দলটা খেলেছে। সুতরাং ওই জায়গাও যদি দেখেন, সেখানে কিন্তু রাশফোর্ড, যারা সামনের দিকে ছিল, ফারান তোরেস, তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবং যেটা হয় যে আমি যেটা বললাম যে আপনি যখন হাই অ্যাটাকিং খেলবেন, আপনার যখন টিম উপর আপ করে খেলবেন, তখন কিন্তু আপনার একটা নির্দিষ্ট গেম প্ল্যান থাকে। সেই গেম প্ল্যান, এবং আর একটা ব্যাপার হলো যে দেখেন, ম্যাচ ডেতে লাস্ট নাইটে কিন্তু হ্যান্সি ফ্লিক তার বাবাকেও হারিয়েছে। এটাও কিন্তু দলের জন্য একটা বড় সেটব্যাক ছিল। বাট খেলার ভিতরে কিন্তু সেটা কিন্তু আসলে কোনোভাবেই তিনি ম্যাচ শেষে বলেছেন যে তার বাবা যে মারা গিয়েছেন সেটি টিমে তিনি জানাবেন কিনা, সেটা নিয়ে কিছুটা দ্বিধান্বিত ছিলেন। পরে শেষ মুহূর্তে তিনি প্লেয়ারদেরকে জানান এবং সেটি প্লেয়ারদেরকে অনেক বেশি মোটিভেট করেছিল বলে তিনি পরে জানিয়েছেন। সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু হ্যান্সি ফ্লিক পুরো সিজনেই যেমন করেছেন, আজকে গতকালকের ম্যাচে আমরা যেটি দেখেছি যে টিম ম্যাচের শুরু থেকেই তার যে বাবা মারা গিয়েছে বা এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা ম্যাচে দেখিনি, স্কোয়াডে দেখিনি, ফরমেশনে দেখিনি। আপনি দল তার তিনি যেভাবে দল সাজিয়েছেন, আমরা দেখেছি 4-2-3-1 ফরমেশনে তিনি সাজিয়েছেন, 4 জনকে তিনি উপরে খেলিয়েছেন। আপনি বলছিলেন যে লামিন ইয়ামালকে ছাড়া তারা খেলেছে, রাফিনিয়াকে ছাড়া খেলেছে, লেভানডস্কিকে ছাড়া তারা বেস্ট 11 সাজিয়েছে। এরকম একটা দল নিয়ে তারা যেভাবে প্রতি মুহূর্তে আক্রমণ করে গেছে রিয়াল মাদ্রিদকে, এটার জন্য আসলে আপনি কাকে কিভাবে ক্রেডিট দিবেন? এটার জন্য আমি আসলে ডিসক্রেডিট দিব, বা বরং টিম ফরমেশনের যে একটা ব্যাড ইফেক্ট পড়ে সেটা দেবো আমি রিয়াল মাদ্রিদকে। কারণ রিয়াল মাদ্রিদ যদি আপনি দলটা সাজিয়েছে, সেখানে যদি দেখেন, আমরা সবসময় দেখেছি যে 4-3-3 ফরমেশন হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, এরা সামনের দিকে খেলে, ব্রাহিম দিয়াস বা আপনার গঞ্জালো ছিল, গঞ্জালো, এদেরকে দিয়ে কিন্তু সামনের দিকে স্টার্ট করানো হয়। বাট আপনি যদি গতকালকে দেখেন, তারা 4-4-2 ফরমেশনে খেলেছে। তো সেখানে গার্সিয়া এবং ভিনিসিয়াস জুনিয়রকে সামনে রেখে 4 জন মিডফিল্ডারকে দিয়েছে, এবং 4 জন মিডফিল্ডারের 3 জনই কিন্তু সলিড হোল্ডিং মিডফিল্ডার। আপনি যদি দেখেন, সেখানে কিন্তু আপনার বেলিংহাম এবং চৌমেনি কামাভিঙ্গা 3 জন কিন্তু একই প্যাটার্নে খেলে। 4-3-3 ফরমেশনে যদি তারা 3 জনের সেন্ট্রালি মিডফিল্ডও খেলতো, সেটাও কিন্তু মেনে যাওয়া যেত। বাট তারা 4টা মিডফিল্ড খেলেছে, যেখানে আপনার ব্রাহিম দিয়াস স্টার্ট করেছে 3 জন মিডফিল্ডারের সাথে, দ্যাট মিন 4টা মিডফিল্ডার। সো ওইখানেই কিন্তু আসলে বার্সেলোনা কিন্তু খেলাটাকে গুছিয়ে ফেলেছে। কারণ বার্সেলোনা সবসময় আমরা জানি যে বল পজিশন বেশি রেখে অ্যাটাকে যায়, এবং বল পজিশন বেশি রেখে অ্যাটাকে গেলে যে সুবিধা হয় যে মিডফিল্ড আপনার সবসময় বেশি ডমিনেটিং থাকতে হবে, এবং ওখানে আপনার বেশি প্লেয়ার থাকতে হবে, যেটা সবসময় বার্সেলোনা করেছে। এবং রিয়াল মাদ্রিদ যেটা করেছে যে 4-4-2 ফরমেশনে দেখা গেছে বেলিংহাম এবং ব্রাহিম দিয়াস তারা উপরে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র এবং গার্সিয়ার সাথে অ্যাটাকে পার্টিসিপেট করেছে, মিডফিল্ডে তাদের 2 জন প্লেয়ার হয়ে গেছে, যেটা বার্সেলোনা কিন্তু বেশ ভালো কোপ আপ করেছে। এবং ওইখানে বল পজিশন রেখে শুরুতেই দেখবেন যে আর্লি গোলগুলি করে ফেলেছে। রিয়াল মাদ্রিদকে এই ফরমেশনে নামার পেছনে একটা বড় কারণ কি হতে পারে যে কিলিয়ান এমবাপ্পের ইনজুরি, তিনি ছিলেন না, এই কারণেই কি তারা মানে ফরওয়ার্ড লাইনে 3 জন রাখতে পারে? কিলিয়ান এমবাপ্পেটা তো অবশ্যই রয়েছে। এট দ্য সেম টাইম কিন্তু আমি যদি বলি, দেখেন ফিদে ভালভার্দে ইনজুরি রয়েছে। এট দ্য সেম টাইম সব থেকে বড় ব্যাপার হলো অফ দ্য ফিল্ডে যদি আপনি রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে চিত্রটা দেখেন, সেইটা আসলে ক্লাবকে বেশি ভুগিয়েছে। বিকজ চৌমেনি এবং ভালভার্দের একটা কিন্তু অফ দ্য রেকর্ড একটা বড় ফাইটিং হয়েছে ড্রেসিং রুমে, যেটা কিন্তু দলের ভিতরে বড় একটা
ইম্প্যাক্ট ভালভার্দেকে হসপিটালাইজড করেছে। করে ফেলেছে। সুতরাং এই জিনিসগুলি কিন্তু অন দ্য ফিল্ডে বিশেষভাবে নোমান ভাই কাজ করে। আপনি যদি টু বি অনেস্ট, যেহেতু আমি প্লেয়ার ছিলাম, আপনার টিমের ভিতরে যদি টিমমেটসদের ভিতরে যদি কম্বিনেশন ভালো না থাকে, অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড দুই জায়গায় কিন্তু বড় একটা ইম্প্যাক্ট পড়ে, যেটা কিন্তু আপনার গতকালকে রাত্রে ম্যাচে স্পষ্ট দেখা গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন রিয়াল মাদ্রিদ যেটা হয়েছে, কার্লো আনচেলত্তি যাওয়ার পর থেকে তারা কিন্তু বেস্ট টিমটাকে কিন্তু আসলে গুছিয়ে উঠতে পারে না। জাভি আলোনসোকে কোচ বানিয়েছে, তারপর আরবেলো আসছে। আসলে এত হাই প্রোফাইল প্লেয়ার থাকা অবস্থায় কিন্তু দলটা কিন্তু কোনো শিরোপা জিততে পারছে না। অ্যাট দ্য সেম টাইম খেলা প্যাটার্নটাও যদি দেখেন, তারা আপনার বায়ার্ন মিউনিখের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও কিন্তু তারা হেরে গিয়েছে। সুতরাং তারা কিন্তু এই সিজনটা কিন্তু বেশ কিন্তু তারা দুইটা সিজন পর পর ট্রফিলেস কাটিয়েছে রিয়াল মাদ্রিদ, যেটা অনেকটা আমরা সাধারণত এই ধরনের চিত্র দেখি না। রিয়াল মাদ্রিদ পর পর দুইটা সিজন কোনো ট্রফি ছাড়া গিয়েছে, এটা খুবই রেয়ার আর কি। আমরা একটু কালকের ম্যাচের কিছু স্ট্যাটস দেখে নিতে চাই। গতকালকের ম্যাচে আমরা বলছিলাম যে টোটাল ডমিনেশন দেখেছি আমরা বার্সেলোনার, পরিসংখ্যান কি বলছে সেটিও একটু দেখতে চাই। বল পজিশনের দিক থেকে আপনি বলছিলেন বার্সেলোনা সবসময় বল পজিশনে এগিয়ে থাকে, বল দখলের ক্ষেত্রে বল পজিশনে বার্সেলোনা এগিয়ে থাকবে। এক্স্যাক্টলি, হারা ম্যাচেও তারা বল দখলের তাদের আপনি যদি দেখেন তাদের আসলে তাদের ফুটবল খেলা সিস্টেমটা কিন্তু বল পজিশন বেশি রাখা। রাইট, মোট শট আমরা দেখতে পাচ্ছি অন টার্গেট। আপনি যদি এখানে দেখেন, এখানেই বড় পার্থক্যটা তৈরি করে দিয়েছে আমার মনে হয়। বার্সেলোনা 10টা শট নিয়েছে, এর মধ্যে 7টা তারা অন টার্গেটে নিয়েছে। আমার মনে হয় থিবো কোর্তোয়া যদি গতকালকে না থাকতো, যদি অন্য কোনো গোলকিপার থাকতো, সেখানে আমার মনে হয় 5-6টা গোল হতে পারতো। বিশেষ করে রাশফোর্ডের যে গোলটা তিনি সেভ করেছেন, আরো বেশ কয়েকটা গোল তিনি সেভ করেছেন, দুর্দান্ত কিছু সেভ করেছেন। সফল পাসের দিক থেকেও বার্সেলোনা অনেক এগিয়ে, ট্যাকলের দিক থেকে, ক্লিয়ারেন্সের দিক থেকে, সব দিক থেকেই বার্সেলোনা কিন্তু পুরো ম্যাচে এগিয়েই ছিল। এবং আমরা শুধু রেজাল্টের কথা না বলে যদি আমরা এই পরিসংখ্যানগত দিকগুলো থেকে দেখি, সেখান থেকেও মনে হয় রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল। আপনার এখানে যদি দেখেন পাসিং ইয়াগুলি যদি দেখেন, 886টা পাস করেছে। পাসিং যেটা হয়, পাস হবে যখন আপনি মিডফিল্ডে আপনার অনেক কোয়ালিটি প্লেয়ার থাকবে। আপনি জানেন গাভি, পেড্রির মতো প্লেয়াররা যখন থাকবে, ডিয়ং পরে গিয়ে জয়েন হয়েছে। সুতরাং এই ধরনের কোয়ালিটি প্লেয়ার এবং রাশফোর্ড এবং ফারান তোরেস, তারা কিন্তু দেখবেন স্ট্রাইকার খেললো, তাদের কিন্তু মিডফিল্ড কমিউনিকেশন লিঙ্ক আপটা এত সুন্দর, যার কারণে কিন্তু অনেক পাস হয়েছে। হ্যাঁ, এবং এইটার অন্যতম কারণ হলো বার্সেলোনা সবসময়, আমরা যদি 2010-এর বার্সেলোনা দেখেন, পেপ গার্দিওলা যখন ছিল, তখন থেকেই কিন্তু এই যে টিকি টাকা পাসিং ফুটবল, এইটা থেকে কিন্তু এখনো বার্সেলোনা বের হয়নি। এবং হ্যান্সি ফ্লিক পর্যন্ত, লুইস এনরিকে যারাই করছিল, তারা কিন্তু প্যাটার্নটা ধরে রেখেছে। হ্যাঁ, বিল্ড আপ, পিছন থেকে খেলাটা তৈরি করা এবং পাসিংয়ের জায়গাটা বেশি বাড়ানো, অপোনেন্টকে আসলে ডমিনেট করা, সেটা কিন্তু তারা ম্যাচ হয়তো অনেক ম্যাচ হেরেছে, বাট সবসময় দেখবেন যে বল পজিশনে কিন্তু সবসময় বার্সেলোনা ডমিনেট করেছে। এবং পাসিং সবসময় আমার কাছে মনে হয়েছে যে হোল অফ দ্য টুর্নামেন্ট বা হোল অফ দ্য সিজন সবসময় তারা বেশি করেছে, বিকজ তাদের ওই কোয়ালিটির মিডফিল্ডার রয়েছে। এবং বার্সেলোনা যখন প্লেয়ার কিনে বা বার্সেলোনা যখন প্লেয়ার আনে, তারা আসলে ওই প্যাটার্নটা দেখেই না যে আসলে মিডফিল্ডের সাথে আসলে কারা বেশি লিঙ্ক আপ করতে পারে, কারা পাসিং কোয়ালিটি ভালো, তাদের বল কন্ট্রোল কাদের ভালো, ওই ধরনের মিডফিল্ডারদেরকে নিয়ে কিন্তু তারা টিম গঠন করে। অ্যাট দ্য সেম টাইম রিয়াল মাদ্রিদের অ্যাগেনস্টেও আসলে এরকম ডমিনেট করে, এটা কিন্তু আসলে আমরা চিন্তা করতে পারি না। এটার অন্যতম কারণ আমি যেটা শুরুতেই বলেছি, 4-4-2 পজিশন আপনি যখন মিডফিল্ড আপনার বেশি থাকবে অপোনেন্টের, তখন কিন্তু আসলে আপনি ওই জায়গাটা কিন্তু আপনি অ্যাভেল করতে পারবেন না, যেটা বার্সেলোনা বেশি ক্রাউড রেখেছে, বেশি মিডফিল্ডার রেখেছে। অ্যাট দ্য সেম টাইম রাশফোর্ড এবং ফারান তোরেস এসেও কিন্তু তাদের সাথে লিঙ্ক আপ হয়েছে, যার কারণে পাসিং বলেন, বল পজিশন বলেন, সব কিছুতেই কিন্তু এগিয়ে ছিল। রাইট, বার্সেলোনার আমরা যদি বলি মিডফিল্ডে তারা গাভি এবং পেড্রিকে রেখেছে, কিন্তু আমরা রাশফোর্ড এবং ফেরান তোরেসদেরকে বারবার নিচে এসে বল নিয়ে যেতে দেখছিলাম, যেটি আপনি বলছিলেন। এটার কারণেই কি আসলে লেভানডস্কিকে বেস্ট 11 আমরা ইদানিং দেখতে পাই না? কারণ রাশফোর্ডরা যেভাবে নিচে নেমে খেলতে পারেন, লেভানডস্কি কিন্তু বয়সের কারণে হোক বা তার পজিশনিং এর কারণে, তিনি স্ট্রাইকার, জেনুইন স্ট্রাইকার, সেসব কারণে তিনি হয়তো একটু ডি বক্সের আশেপাশে থাকতে বেশি পছন্দ করেন। এই কারণেই কি আমরা এই সিজনে কিন্তু লেভানডস্কিকে একটু কম দেখতে পাচ্ছি বার্সেলোনা? দেখেন, আমার কাছে মনে হয় যে লেভানডস্কি আস্তে আস্তে আসলে বার্সেলোনা গেম প্ল্যান থেকে দূরে সরে যাচ্ছে, টু বি অনেস্ট, ফর আপকামিং সিজন। হ্যাঁ, আমার মনে হয় যে নেক্সট সিজনে সে থাকবে কিনা সেটাও এখন পর্যন্ত কিন্তু তার কন্ট্রাক্টের ইস্যুটা কিন্তু রয়ে গিয়েছে। তো সেইখান থেকে কিন্তু ফারান তোরেস বলেন বা রাশফোর্ড বলেন, তাদেরকেই কিন্তু আসলে বেশি প্রাধান্য দিচ্ছে। এবং রাশফোর্ডকে গিয়েও কিন্তু অন্যরকম একটা কথা হচ্ছে, রাশফোর্ড ম্যানুতে ব্যাক করবে কিনা। সুতরাং সব কিছু মিলেই কিন্তু আসলে বার্সেলোনা কিন্তু এখন যে প্ল্যানে খেলছে, সেটা কিন্তু পরবর্তী সিজনের একটা প্ল্যান করে খেলছে। হ্যাঁ, দেখবেন এরিক গার্সিয়া সবসময় কিন্তু একই পজিশনে খেলছে না, গতকালকে সে রাইট ব্যাকে খেলছে, সামটাইমস সে সেন্ট্রাল মিডফিল্ডে খেলে, সেন্ট্রাল ডিফেন্ডারে খেলে। এটা প্ল্যান ফর নেক্সট সিজন। হ্যাঁ, সো
এটা এমন যে লেভানডস্কি তো আসলে লিঙ্ক আপ স্ট্রাইকার কম, মানে পিছন থেকে আসলে মিডফিল্ডারদের সাথে কমিউনিকেশন কম, যার কারণে সে ফিক্সড নাম্বার 9 ওইখানেই ডিবক্সের আশেপাশে খেলতে পছন্দ করে। তো সেইখান থেকে ফারহান তোরেসকে হয়তো তারা লিঙ্ক আপ স্ট্রাইকার হিসাবে খেলাচ্ছে ফর নেক্সট সিজন। সো প্ল্যানিংয়ের একটা অংশ হতে পারে এটা। আমার কাছে মনে হয় যে আগামী সিজনে আসলে তারা কীরকম টিম কম্বিনেশন দাঁড় করাবে ওই প্যাটার্নই হয়তো খেলার চিন্তাটা আপনি করছে। যেটা বলছিলেন এমিলি ভাই, এটার সঙ্গে আমি একটা যুক্ত করি। আমার কাছে মনে হয় আপনি যেটা বলছিলেন একেবারেই সঠিক। এই কারণে আমার কাছে মনে হয় বার্সেলোনার এই টিমটা যদি আপনি দেখেন একেবারে মানে ইয়াং ব্লাড। আপনি দেখবেন ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে 18, 21, 20, 22 বছর বয়সের। এরিক গার্সিয়ার কথা আপনি বলছেন, আপনি লামিন ইয়ামালের কথা বলেন, গাভির কথা বলেন, পেদ্রির কথা বলেন, এরা সবাই কিন্তু 22, 23, 24-এর ঘরেই আছে। সবাই ফ্রেশ ব্লাড এবং সবাই তাদের জান উজাড় করে খেলছে। একটা প্লেয়ারের কথা মনে হয় আমরা ভুলে যাচ্ছি, দানি ওলমো, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে সম্ভবত তিনি খেলে থাকেন। বাট গোল করা যেমন দক্ষ, বল কেড়ে নেওয়ার ক্ষেত্রেও সমান দক্ষ, পুরো মাঠ জুড়ে তিনি খেলছেন। আমার কাছে মনে হয় এখনও সেভাবে ফোকাস করা হয়নি তাকে, বাট দানি ওলমো ইজ এ জেম আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি বলছেন। আমি এবং অনেক কথা বলতে বলতে দাঁড়িয়ে আমার কথা বলি, মেইন প্লেয়ার, হ্যাঁ, এফেক্টিভ প্লেয়ার, ক্রিয়েটিভিটি অনেক সব কিছু রয়েছে। আপনি লেইপজিগ থেকে আসলে যখন সে ইয়াতে আসে, বার্সেলোনায় আসে, তখন কিন্তু দানি ওলমো কিন্তু গেম প্ল্যানে একটা বড় অংশ ছিল এবং অনেক সময় হয়তো গেম টাইম পেতো না বা ম্যাচ কম খেলতো, বাট তার মেইন খেলাটা কিন্তু সেই ইউরো, যদি লাস্ট ইউরোটা দেখেন, হ্যাঁ, ইউরো জেতার পিছনে কিন্তু দানি ওলমোর কিন্তু বিশাল একটা আপনার অবদান ছিল স্পেনের। এবং সে ওই ফাইনাল ম্যাচের কথাটা যদি মনে থাকে, সে গোল করেছে, আবার বক্সের গোল লাইন এখান থেকে ক্লিয়ারেন্স করে বল সেভও করেছে। দানি ওলমো দ্যাট প্লেয়ার, সে আসলে পুরো মাঠেরই কিন্তু একটা চিত্রটা মানে ভিন্ন করে ফেলে অপোনেন্টের জন্য। এবং দানি ওলমো স্ট্রাইকারদের পিছন থেকে খেলে, লিঙ্ক আপ স্ট্রাইকারদের সাথে করে, মিডফিল্ডের সাথে করে, আবার ডিফেন্সিভ হোল্ডিং মিডফিল্ডারদের সাথেও কিন্তু তার কমিউনিকেশন ভালো। আপনি যেটা বলেছেন যে ইজ 100% ট্রু, যে এটা হলো যে গেম প্ল্যানের একটা বড় অংশ ফর নেক্সট সিজন। হ্যাঁ, এবং তাদের বয়সের যদি ডিফারেন্সটা দেখেন খুব কাছাকাছি সবাই। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে স্পেনিশ প্লেয়ার এবং বার্সেলোনার যারা খেলছে তাদের দেখবেন যে পাসিং কোয়ালিটি সবার থেকে একটু ডিফারেন্ট থাকে। হ্যাঁ, তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে বার্সেলোনা একটু এবার এই সিজনটাতে আমার কাছে মনে হয় যে একটু ডিফারেন্ট কিছু এনেছে। যদিও তারা আপনার চ্যাম্পিয়ন্স লিগ অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে, বাট ওখানে কিন্তু বড় একটা দুর্ঘটনা ছিল, দুইটা ম্যাচই ওমান ডায়ার ম্যাচে দিয়ে দেখেন দুইটা রেড কার্ড ছিল, হ্যাঁ, যার কারণে কিন্তু তারা খেলায় ব্যাক করতে পারে না। বাট বার্সেলোনা কিন্তু যে প্যাটার্ন এবার ফুটবল খেলেছে, আমার মনে ধরে নিয়েছিলাম যে চ্যাম্পিয়ন্স লিগও তারা ফাইনালে যাবে, এট দ্য সেম লিগ গত সিজনও তারা চ্যাম্পিয়ন্স লিগ তারা জিতে পারবে। বাট এই দলটা, নোমান ভাই, টু বি অনেস্ট, এই দলটাকে নিয়ে আপনি অনেক কিছু আশা করতে পারেন ফর নেক্সট সিজন। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে, লিগ রয়েছে, বা কোপা দেল রে রয়েছে, যে টুর্নামেন্টগুলি রয়েছে, এরা কিন্তু একটা সময় সব শিরোপা জিতবে। কারণ যে দলটা যে ব্যালেন্স রয়েছে, আমার কাছে মনে হয় যে সবাই সুপার প্লেয়ার। এমনি ভাই, একটা জিনিস আমার কাছে একটু খটকা লাগে আর কি, সেটা হচ্ছে যে বার্সেলোনার কথা আপনি যেটি বলছেন, সবসময় টিকি টাকা ফুটবল, পাসিং ফুটবল তারা খেলে অভ্যস্ত। আবার হ্যান্সি ফ্লিকের মানে স্টাইল যেটা আমরা দেখি যে হাই প্রেসিং ফুটবল, একটু লং পাসে, আমরা তাকে যখন বুন্দেসলিগায় দেখেছি একটু অ্যাটাকিং ফুটবল সবসময় খেলে থাকেন, সবসময় অ্যাটাকের উপর বিজি থাকেন। এই টিমটাকে যারা টিকি টাকা ফুটবল খেলতো বা যাদের আমি কি বলবো, যাদের স্টাইলটাই হচ্ছে এটা, সেই দলটাকে তিনি এভাবে অ্যাটাকিং টিমে কিভাবে পরিণত করলেন, তার সঙ্গে প্লেয়াররা আসলে কিভাবে অ্যাডজাস্ট করলো, কোচের ক্রেডিটটা কোথায় এখানে? দেখেন, আপনি ইটস মোর অ্যাটাকিং তখন খেলতে পারবেন আপনি কিন্তু একটা দলের ফরমেশন ঠিক করবেন আপনার প্লেয়ারের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, এবং একটা ফরমেশন দাঁড়া করাবেন আপনার স্পেসিফিক ম্যাচ অপোনেন্ট কারা তার উপরে বেস করে। এক একটা ম্যাচে কিন্তু এক এক রকমের ফরমেশন থাকে এবং খেলার সিস্টেমটাও কিন্তু একটু ডিফারেন্ট থাকে। আপনি এই ম্যাচটাতে যদি রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচটাই দেখেন, আপনি যেটা শুরুতে বলেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি পয়েন্টটা নোট করেছেন যে হাই প্রেসিং করেছে বিকজ এই মুহূর্তে যদি রিয়াল মাদ্রিদের অবস্থা দেখেন, তাদের কিন্তু সেন্ট্রালি কিন্তু তারা খুব সুইটেবল না, যার কারণে দেখেছে যে প্রেসিং করলেই তারা বলগুলি পাচ্ছে এবং ওখান থেকে অ্যাটাকগুলি বিল্ড আপ করতে পারছে বার্সেলোনা। খুব সহজেই গোলের কাছাকাছি থেকে কিন্তু অ্যাটাকগুলি বিল্ড আপ করছে, যার কারণে কিন্তু হাই প্রেসিং করছে। এবং আপনি যদি গোল দুইটা দেখেন, সেটা কিন্তু ওইভাবেই হয়েছে। তো সেইখান থেকে আমি বলবো যে হ্যান্সি ফ্লিক যেটা করেছে, যে প্লেয়ারের কোয়ালিটি আগে সে জাজ করেছে, যে এই প্লেয়ারদেরকে নিয়ে সে হাই প্রেসিং করতে পারবে কিনা, এবং পিছন থেকে আসলে সেন্ট্রালি যারা ডিফেন্স খেলে তারা আসলে কভারগুলি দিতে পারবে কিনা। বিকজ বার্সেলোনা যখন অ্যাটাকে যায় তখন অ্যাটলিস্ট 6 জন প্লেয়ার কিন্তু অ্যাটাকে পার্টিসিপেট করে, 4 জন হয়তো ব্যাক ডিফেন্সের ব্যাকলাইন 4 থাকে, বাট ওই ব্যাকলাইন যে 4 জন যে থাকে তারা আসলে প্রপার ডিফেন্সটা কমপ্লিট করতে পারে কিনা। আপনি যদি এখানে কুবার্সি, ক্যান্সেলো, তারা কিন্তু দুর্দান্ত কিন্তু আপনার ডিফেন্সিভ এরিয়াটা কিন্তু সুন্দরভাবে ব্লক করে, যার কারণে কিন্তু 6 জন প্লেয়ার কিন্তু সবসময় দেখবেন যে হাই প্রেসিং করে ওখান থেকেই অ্যাটাকটা ফিনিশ করে। তো এটা হ্যান্সি ফ্লিকের একটা বড় কৌশল, যে তার 4 জন সলিড ডিফেন্ডার রয়েছে, যার কারণে কিন্তু 6 জন প্লেয়ারকে সে সবসময় অফেন্সের দিকে রাখে এবং অ্যাটাকে পার্টিসিপেট করে। এটা অন্যতম কারণ, বিকজ আপনার টিমে যত এনার্জেটিক প্লেয়ার থাকবে তখন কিন্তু আপনি এই ধরনের কৌশল অ্যাপ্লাই করতে পারবেন। রাইট, কোচের কৌশল কিভাবে ডিফারেন্স ক্রিয়েট করে,
মানে হ্যান্সি ফ্লিকের অ্যাটাকিং ফুটবল বা স্টাইল নিয়ে আপনি বলছেন, অ্যাট দ্য সেম টাইম রিয়াল মাদ্রিদের যিনি কোচ আরবেলোয়া তিনি কিন্তু খুব একটা পরীক্ষিত নাম নন। রিয়াল মাদ্রিদের মতো টিমের তিনি খেলেছেন, বাট কোচ হিসেবে তার কোয়ালিটি কিন্তু এখন পর্যন্ত জাস্টিফাইড না আর কি। তো আপনার আরবেলোয়া এবং হ্যান্সি ফ্লিকের কোচিং দর্শনটা কি পুরো ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে, অ্যাট দ্য সেম টাইম ট্রফির ক্ষেত্রেও আর কি, পুরো সিজনের ক্ষেত্রেও? দেখেন, আরবেলোয়া কিন্তু কোচ হিসাবে যদি এই মুহূর্তে জাজ করি আর কি, হ্যাঁ, কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি জাজ করি, তাকে কিন্তু খুব খারাপ কোচ বলা যাবে না। মেইন ব্যাপার হলো যে আপনি আসলে প্লেয়ারদের কন্ট্রোল করতে পারছেন কিনা, হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। কার্লো আনচেলত্তি থাকার সময়, হ্যাঁ, কে কোন প্লেয়ার, কে কোন দেশ থেকে আসছে, কে কত সুপারস্টার, দ্যাটস ডাজন্ট ম্যাটার হলো যে তুমি খেলবা, পারফর্ম করবা, তুমি দলকে শিরোপা দিবা। বাট মেইন ব্যাপার হলো আপনি যখন আপনার প্লেয়ারদেরকে যখন ট্রেনিং সেশনের আগে লাইন আপে দাঁড়া করে আপনি যখন সবার সামনে দাঁড়িয়ে কথাগুলি পড়বেন, প্লেয়ার ওই কথাগুলি নিচ্ছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা হয়তো সবসময় দেখি যে ফরমেশন অনুযায়ী প্লেয়াররা পারফর্ম করতে পারছে কিনা, সেটা খুব ইম্পর্টেন্সই দিই। বাট তার থেকে বড় ইম্পর্টেন্ট হলো যে প্লেয়াররা আসলে কোচকে মানছে কিনা, কোচের ইনস্ট্রাকশনগুলি মাঠে ইমপ্লিমেন্ট করছে কিনা, হ্যাঁ, ডিসিপ্লিনগুলি মেনটেন করছে কিনা। কারণ একটা দলে 23 থেকে 25 জনের স্কোয়াড থাকে, 25 জন প্লেয়ারে কিন্তু একরকমের মানসিকতা থাকে না। যারা স্টার্টিং 11 খেলে তার বাইরেও অনেক প্লেয়ার আছে যারা স্টার্টিং 11 ডিজার্ভ করে, তাদেরকে ম্যানেজ করা যাচ্ছে কিনা, হ্যাঁ, তারা বেঞ্চে বসে আসলে ঠিকঠাক আছে কিনা, তাদেরকে সাব করলে তারা গিয়ে তার বেস্টটা দিচ্ছে কিনা, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা আমার কাছে মনে হয়েছে যে আরবেলোয়া বলেন বা জাভি আলোনসো বলেন এই দলটাকে ওইভাবে প্রপার হ্যান্ডেল করতে পারেনি। এটার একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার অন দ্য ফিল্ড পুরো সিজনেও পড়েছে। রাইট, এমিলি ভাই, আমরা কোচিং দর্শন নিয়ে আলাপ করছিলাম, যেহেতু বাংলাদেশের কোচের প্রসঙ্গ চলে আসবে, তবে তার